পদার্থবিজ্ঞান চাপ। দেখো চাপ আমাদের আগে আলোচনা করা হয়েছিল, স্যারের সংজ্ঞা টঙ্গা পড়াইতেছি না, নর্মাল ভাবে পড়াই চলে যেতেছে। অপেক্ষা করেন, আরো আসতেছে। পদার্থবিজ্ঞান চাপ, আমরা চাপ শিখছিলাম। চাপ পি ইকুয়াল হচ্ছে কত? F/A। তার আর এত বিস্তারিত আগের মতো দেখতেছি না। F/A এখন চাপের এক মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে FLP ইনভার্স 2 আর ক্ষেত্রফলের মাত্রা হইছে L স্কয়ার। যদি আমরা এটা কাজ করি, এই L দিয়ে L এর কাটলে একটা L থাকে, তখন হয় কত? FL ইনভার্স 1 T ইনভার্স এই থাকে এটা। এরপরে আসো মাত্রা গেছে এটা। এরপরে আসো একক। বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে কত? মিটার স্কয়ার। তখন এটা হয়ে যায় কত? নিউটন পার মিটার স্কয়ার। এরপরে আসো একক গেছে এটা। এবার আরেকটা একক আছে, সেটার নাম হচ্ছে প্যাসকেল বা প্যাসকেল। প্যাসকেল কাকে বলে? সংজ্ঞাটা লেখো। আগে প্রশ্ন লেখো যে চাপের মাত্রা একক লিখো, চাপের মাত্রাও একক লিখো। তারপর লেখার পরে লেখো চাপের একক প্যাসকেল কাকে বলে? শুধু প্রশ্নগুলো লিখে দিয়েছে স্যার। মাত্রা ও একক লিখো। 2 নাম্বার প্রশ্ন, প্যাসকেল কাকে বলে? তারপরে 20 প্যাসকেল বলতে কি বোঝায়? প্যাসকেল কাকে বলে সংজ্ঞাটা আমরা এখান থেকে দিব। 1 মিটার স্কয়ার, দেখো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে, 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপের অনুভূত হবে তার মান হচ্ছে 1 প্যাসকেল। এই এক একে ভাগ তো 1 হয়, নিউটন পার মিটার স্কয়ার। দেখো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে অনুভূত চাপের পরিমাণ হবে 1 প্যাসকেল। এটা হচ্ছে 1 প্যাসকেলের সংজ্ঞা বা প্যাসকেলের সংজ্ঞা। এবার 10 প্যাসকেল কাকে বলে? 10 প্যাসকেলের সময় কি হবে? 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল প্রয়োগ করলে অনুভূত চাপের মান হবে 10 প্যাসকেল।
আর এটা 10 প্যাসকেল, আর 20 প্যাসকেল হলে কি হবে, এখানে 20 নিউটন বল প্রয়োগ করলে অনুভূত চাপের পরিমাণ হবে 20 নিউটন মিটার স্কয়ার বা 20 প্যাসকেল। এরপরে আসো কতগুলো উদাহরণ। এবার চাপ কার উপর নির্ভরশীল? চাপ পি সমান জানি আমরা 1/a, অর্থাৎ চাপ হচ্ছে বলের সমানুপাতিক আর ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক। চাপ বলের সমানুপাতিক আর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। বল বেশি হলে চাপটা বেশি হবে, বল কম হলে চাপ কম হবে। ক্ষেত্রফল বেশি হলে চাপটা কম হবে, আর ক্ষেত্রফল কম হলে চাপ কি হবে, বেশি হবে। এবার আসো এখানে কতগুলো উদাহরণ আছে। উদাহরণগুলো কি? যেমন হিল যুক্ত জুতা মাটিতে ঢুকে যায় কিন্তু ফ্ল্যাট জুতা মাটিতে ঢুকে যায় না কেন? কারণটা হচ্ছে কি, হিল যুক্ত জুতোর আমরা পুরাটা বলবো চাপ বল এবং ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। চাপ হচ্ছে বলের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। বল বেশি হলে চাপ বেশি হবে, বল কম হলে চাপ কম হবে। ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হবে, ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হবে। হিল যুক্ত জুতার ক্ষেত্রফলটা হচ্ছে কম, এই জন্য চাপ হবে বেশি, তার কারণ এটা মাটিতে ঢুকে যায়। কিন্তু ফ্ল্যাট জুতার ক্ষেত্রফল থাকে বেশি, চাপ হবে কি কম, এই জন্য মাটিতে ঢুকে যায় না। হ্যাঁ, এরপরে উদাহরণ তো 1। উদাহরণ 2, ধারালো ছুরি দিয়ে ফল কাটা সহজ কেন? বোতা ছুরি অপেক্ষা, দেখো বোতা ছুরি অপেক্ষা ধারালো ছুরি দিয়ে ফল কাটা সহজ কেন? তাড়াতাড়ি লিখবা। এরপরে লেখো বক্স আঁকলাম, দৈর্ঘ্যটাকে আমি a ধরলাম। দৈর্ঘ্য a সমান হচ্ছে 20 সেন্টিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। প্রস্থ b সমান 10 সেন্টিমিটার। উচ্চতা মানে এটা, উচ্চতা c সমান 6 সেন্টিমিটার। আর এটার ভর 2 কেজি। লেখো তো, ছুটি লেখো, সব এটা আঁকো।
সব চলতে যাচ্ছে। হ্যাঁ কেজিওয়ান ফর হয়েছিল সত্যি থেকে হয়েছে স্যার বলো। স্যার দৈর্ঘ্য কত লিখছেন? দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আরে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। এবার প্রশ্ন লেখো, সর্বোচ্চ সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপ নির্ণয় করো। হ্যাঁ, এবার আমরা চাপ বের করতে বলছি তো, তাহলে কিভাবে বের করব চাপ? তাহলে বের করার নিয়মটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রফল লাগবে। তোমরা দৈর্ঘ্য প্রস্থ সব লিখে লেখো। a = 20 সেন্টিমিটার, অবশ্যই মিটারে নেওয়া লাগবে। হ্যাঁ, দৈর্ঘ্য b সমান সমান হচ্ছে 10 সেন্টিমিটার, 0.1 মিটার। c ইকুয়াল হচ্ছে কত? 6 সেন্টিমিটার, তাহলে 0.06 মিটার। এরপরে আসো, এবার আমরা বর m ইকুয়াল দেওয়া আছে কত? 2 কেজি। এইভাবে লিখে এবার আমরা কি করব? প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল কি? আমার এই ডাস্টারটা দেখো, এই ডাস্টারটার কিন্তু 3 প্রকার ক্ষেত্রফল। এক প্রকার ক্ষেত্রফল হইছে, দেখো এই দৈর্ঘ্য আর এই প্রস্থ নিয়ে এক প্রকার ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য আর এই প্রস্থ নিয়ে। তারপরে আরেক প্রকার ক্ষেত্রফল হইছে দৈর্ঘ্য আর এই উচ্চতা নিয়ে। আরেক প্রকার ক্ষেত্রফল হইছে প্রস্থ আর উচ্চতা নিয়ে। এই 3 প্রকার ক্ষেত্রফল আমরা বের করব। তো ডাস্টারটাকে মাটির মধ্যে আমরা এইভাবেও রাখতে পারি। এইভাবে রাখলে চাপ কিরকম হবে? এইভাবে রাখলে চাপ কত হবে? এইভাবে রাখলে চাপ কত হবে আমরা এটা বের করব। এই 3 প্রকার চাপ বের করব। তো আমার 3টা ক্ষেত্রফল কি? একটা ক্ষেত্রফল হচ্ছে a দিয়ে b, দেখো। এবার স্যার বলো। স্যার আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, একটু অঙ্কটা বুঝা দেন, বুঝি না? আমি শুনি নাই। স্যার আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি অঙ্কটা দেখি নাই স্যার, একটু বুঝা দেন না। এটা হচ্ছে একটা বক্স। বক্সটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। এবার এক্সিস আর এগুলো এবার বলছে কি সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপ নির্ণয় করো। তো এরকম করতে গেলে আমাদের চাপের সূত্র হচ্ছে কত? P ইকুয়াল হচ্ছে F/A। এখন আমাদের কি লাগবে? F লাগবে, A লাগবে। এবার আমি এগুলা কি কি, তখন আমরা এইটার মধ্যে সর্বোচ্চ চাপ আর সর্বনিম্ন চাপটা কিভাবে বের করব?
এটা তিনটা প্রকার ক্ষেত্রফল। একটা ক্ষেত্রফল হচ্ছে এটা, এটাকে বলা হয় দৈর্ঘ্য আর প্রস্থ মিলি ক্ষেত্রফল, এই এবি। আর একটা ক্ষেত্রফল হচ্ছে প্রস্থ আর উচ্চতা মিলায়। প্রস্থ আর উচ্চতা মিলায় কোনটা? এই ক্ষেত্রফলটা, এইটা প্রস্থ আর উচ্চতা। আরেকটা ক্ষেত্রফল হইছে এসি, দৈর্ঘ্য এবং উচ্চতা মিলায়। দৈর্ঘ্য এবং উচ্চতা মিলায় কোন ক্ষেত্রফলটা? এই ক্ষেত্রফলটা। আমরা এটা এইভাবে রাখলে সাব কত বাইর করব, এইভাবে রাখলে সাব কত বাইর করব, এইভাবে রাখলে সাব কত বের করব। এবার এই তিনটা তো বের করতে গেলে আমাদের তিনটা ক্ষেত্রফল লাগবে। এবার তোমরা তিনটা ক্ষেত্রফল বের করো, তাড়াতাড়ি বের করো। এবি 0.02, BC 0.0, মিটার স্কয়ার, মিটার স্কয়ার, এই মিটার স্কয়ার। এরপর বের করতে হবে আমাদের বল। এখানে বল হবে বক্সের ওজন, F ইকুয়াল বস্তুর ওজন সমান mg। m হচ্ছে 2 কেজি, g হচ্ছে 9.8, 19.6 নিউটন। এবার তোমরা বিভিন্ন অংশের এগুলা বের করো। হ্যাঁ, সাব বের করো, দ্রুত কাজ করো। একক আয়তনের বর্গকে ঘনত্ব বলে। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, আর ঘনত্ব রো ইকুয়াল হচ্ছে m/v, অর্থাৎ একক আয়তনের ভরে হচ্ছে কি ঘনত্ব। এখন ঘনত্বের এককটা কি হবে? ঘনত্বের একক দুইটা একক আছে, এক ভরের একক কেজি, আয়তনের একক হচ্ছে মিটার, এটা একটা একক। আবার ঘনত্বের আরেকটা একক হচ্ছে কেজিটা হবে গ্রাম, আর এটা হবে কি মিটার, কি মিটারটা হবে কি সিসি দিছে। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এবার আমরা কিউবিক সেন্টিমিটারকে কেজি মিটার পার কিউবে নিয়ে যাব, অঙ্ক করার সময় এটা রাখবে। এখন আসি আমরা, যেমন পানির ঘনত্ব রো ডাব্লিউ ইকুয়াল, আমরা যদি দেওয়া থাকে এরকম 1 গ্রাম পার সিসি, তাহলে আমরা কি করব? তখন দেখো এবার গ্রামকে কেজিতে নিতে হইব। দেখো গ্রামকে যদি আমরা কেজিতে নিতে হয় তাহলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হইব। গ্রামকে কেজিতে নিতে গেলে 1000 দ্বারা ভাগ। এবার সেন্টিমিটার কিউব, এটাকে দেখো আমরা জানি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। এরপরে এখন 1 মিটার স্কয়ার সমান কত হবে? 1 মিটার স্কয়ার সমান হবে 1000 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, 100 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। 1 মিটার কিউব সমান কি হবে? 1 মিটার কিউব সমান হবে 100 কিউব সেন্টিমিটার কিউব। 100 কিউব মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউবকে সিসি লেখা যায়, সমান 1 মিটার কিউব। আমরা কি করব? এই সিসিটাকে, সেন্টিমিটার কিউবটাকে মিটার কিউবে নিব। সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে গেলে 1 সিসি সমান সমান হবে
এই 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। এবার একটা জিনিস দেখো, এই সিসিটার নিচে আছে তো, এই জন্য এই লেখা 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 6 টা উপরে লিখতে হবে, ভাগ হলে উল্টা হয়, ভাগ হলে উল্টা লিখতে হয়। সেন্টিমিটার মিটারের থেকে ছোট, এই জন্য সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে ভাগ করতে হবে, ভাগ করতে গেলে সেন্টিমিটার কিউবটা নিচে আছে তো উপরে লিখতেছে, বিপরীতে লিখতে হয়, গুণ করতে হলে যেই দিকে আছে সেই দিকে লিখতে হয়। তাহলে ফাঁসে আমাদের কি হলো, গ্রামটা কেজি হয়েছে, তারপরে সিসিটা কি হয়ে গেল, এই মিটার কিউব হয়ে গেল। এবার এটা দিয়ে কাজ করলে 10 কিউব কেজি পার মিটার কিউব। হ্যাঁ, এবার তোলো তোমরা এটা। হ্যাঁ, এটা এতটুকু তোলো, তোলার পরে স্যারের বললো আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? স্যার আমার আসলে গতকালকে কাশির স্যারের হেড স্যারে বলছিল করতে হয়েছে কোন শাখায় কতজন পরীক্ষা দেয় এই লিস্টে দেওয়ার জন্য। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, ওইসব কথা বোঝা যায় না স্যার। স্যার এখন হেড স্যারে বলছিল আমার গতকালকে কোন কোন শাখায় কতজন করে পরীক্ষা অ্যাটেন্ড করছে এটা স্যারকে জানাইতে। এখন তো আমার পক্ষে তো সম্ভব না, আমি কি করছি সবগুলা প্রিন্ট আউট করে ইয়াতে দিয়ে দিছি, গ্রুপে দিয়ে দিছি। এরপরে একটা লিংক দিয়ে দিছি, টিচারদেরকে বলছি যে এই লিংকটাতে ক্লিক করে তথ্যগুলা দেওয়ার জন্য। এখন সবাই দিতেছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, কোর্স প্রতিযোগিতা। এখন আমি হেড স্যারের আবার কল দিছিল আজকে, তো এখন আপনি 10 এর একজনের দায়িত্ব দেন, 7 এর একজনের দায়িত্ব দেন, এটা কনফার্ম করার জন্য। এরকম প্রত্যেক ক্লাসের একজন করে আপনি একটু কল করে দেন না, আমরা কথা বলতে আমরা বিরক্ত হয়েছি। হ্যাঁ, কল দিয়ে বলেন যে আমার সাথে যোগাযোগ করে এটা ইয়ে করতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার পানির ঘনত্ব, আচ্ছা বরফের ঘনত্ব 920
কেজি পার মিটার কিউব বলতে বোঝায়? বলতে বোঝায় 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট বরফ খন্ডের আয়তন বরফ খন্ডের ভর কত কেজি? 920 কেজি। এটা হচ্ছে বরফের ঘনত্ব বলতে বোঝায়। আরেকটা আবার বরফের ঘনত্ব 0.92 গ্রাম পার সিসি বলতে বোঝায়। বলতে বোঝায় 1 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট বরফ খন্ডের ভর 0.92 গ্রাম। হ্যাঁ, লেখা হচ্ছে? জি স্যার। একশো লিটার লোহার আয়তন কত? এখানে লোহার ঘনত্ব লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি। এই অঙ্কটা করব।
আপনারা টোটাল সংখ্যাটা মোট সাবমিটকৃত সংখ্যা এই লিংকে ক্লিক করে দিবেন। লিংকটি এখনো ওপেন আছে। প্রতিযোগিতার লিংকটি এখনো ওপেন আছে। আপনারা ছাত্রছাত্রীরা এখনো এটি সাবমিট করতে পারবে। এবার তাহলে আমরা কি করব দেখো। এবার এখন এটা তো ঘনত্ব দেওয়া আছে রো ইকুয়াল কত 7.8 গ্রাম পার সিসি। এটা কি এইভাবে থাকবে না কাজ করতে হবে? এটা বোঝা যাবে তার উপরে। দেখো এটা কি এটাই থাকবে না কোনো কাজ করতে হবে? এটা বোঝা যাবে তার উপরে। এটা কি গ্রামে দেওয়া আছে না কেজিতে দেওয়া আছে? যদি গ্রামে থাকে তাহলে আমরা কি করব, এটাকে সেইভাবে রেখে দিতাম। আর যেহেতু এটা কেজিতে আছে তাহলে এটাকে আমরা কি কেজি পার মিটার কিউবে নিতে হইব। তাহলে আমরা কেজি পার মিটার কিউবে নেওয়ার জন্য একটু আগে শিখছিলাম 7.8 ইনটু 10 টু দি পাওয়ার 6 নিচে এসে 1000 কেজি পার মিটার কিউব। এবার হইব 7800 কেজি পার মিটার কিউব ফর m ইকুয়াল 10 কেজি। এবার আয়তন v সমান কত? দেখো এবার বের করো, আয়তন বের করো। তাহলে আমরা জানি রো ইকুয়াল m বাই v, আর v এর মান বের করব তো তাহলে m বাই রো মান বসাও। m এর মান 10 কেজি আর ঘনত্ব হইছে কত 7800 কেজি পার মিটার কিউব। মান কত আসে যেটা আসে সেটা লিখে ফেলো।
হ্যাঁ কত আসছে? Sir, 1.28 liter. হ্যাঁ 1.28 28 liter. হ্যাঁ এটা আসবে কিভাবে? Sir, 1.282 into 10 to the power minus 3. 10 ইনভার্স মাইনাস 3 আর 10 ইনভার্স 3 বলে মাইনাস বলে না। তাহলে আয়তন এত মিটার কিউব। তাহলে আমরা এটা বের করা শিখলাম। তাহলে ঘনত্বের অঙ্ক আসলে আমরা এই জাতীয় অঙ্ক করব। এবং ঘনত্ব থেকে কিছু সইয়া আছে, উদাহরণ আছে, উদাহরণগুলো লেখো। 1 নাম্বার, পচা ডিম পানিতে ভাসে কেন? ভালো ডিম পানিতে ভাসে না, পচা ডিম পানিতে ভাসে কেন? হ্যাঁ উদাহরণ, পচা ডিম পানিতে ভাসে কিন্তু ভালো ডিম পানিতে ভাসে না কেন? তুমি কিভাবে একটি ভালো ডিমকে এক গ্লাস রাজুল্লে আমরা লিখতে দেব। হ্যাঁ, আমরা নাকি এক গ্লাস পানিতে ভাসাবে? ভালো ডিমকে ভাসাতে বলছে, কিভাবে ভাসাবে? প্রথমে এক গ্লাস পানি নিব, তারপরে ডিম নিব, তারপর এটা নিজের মতো করে লিখবা। এক গ্লাস পানি নিব, তারপরে ভালো ডিম নিব। তখন ভালো ডিমের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হওয়ার কারণে এটা ডুবে যাবে। এবার পানির মধ্যে যখন কার স্পিকার অন আছে অফ করো। এবার আস্তে আস্তে পানিতে যখন লবণ মিশাইতে থাকবো, পানির ঘনত্ব বাড়তে থাকবে, ডিমের ঘনত্ব অপরিবর্তিত থাকবে। পানির ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সময় দেখা যাবে যে কি পানির ঘনত্বটা ডিমের ঘনত্ব থেকে বেশি হয়ে গেছে, তখন ডিমটা বেশি উঠবে। তাহলে এইভাবে দিবা। এরপরে ঘনত্বের আরো উদাহরণ আছে, যে জাহাজ নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে বেশি ভাসমান থাকে কেন? 4 নাম্বার, নদীর পানি অপেক্ষা, আচ্ছা আর কিছু লাগে 4 নাম্বার লাগতো না। তো এর কারণ হচ্ছে কি সাগরের পানির ঘনত্ব হইছে কম আর বেশি, নদীর পানির ঘনত্ব হইছে কি কম, যার কারণে সাগরের পানিতে চাপ হবে বেশি। চাপ ঊর্ধ্বমুখী চাপটা বেশি হওয়ার কারণে সাগরের পানিতে নদীর পানি অপেক্ষা বেশি ভাসে। এটা দিতে হবে ঘনত্ব। আবার বলি, নদীর পানি অপেক্ষা সাগরের পানির ঘনত্ব থাকে কি বেশি।
আমরা জানি পানির চাপ ঘনত্বের উপরে নির্ভরশীল। চাপ বেশি হলে ঘনত্ব কি হয়, আর ঘনত্ব বেশি হলে চাপ বেশি হয়। তাহলে সাগরের পানি ঘনত্ব বেশি হওয়ার কারণে সাগরের পানির চাপটা বেশি হবে। এই কারণে সাগরের পানিতে জাহাজ বেশি বাঁচবে নদীর পানি অপেক্ষা। এইভাবে দেখবা। তাই তোমরা ঘনত্ব পর্যন্ত কমপ্লিট করে নিবা। এরপরে আসো বায়োলজির কি অবস্থা বলো। বায়োলজি কোন অধ্যায় পর্যন্ত পড়াই থেমে গেছিলাম? 13 অধ্যায়। বায়োলজি 13 অধ্যায় পড়াইছি। 13 অধ্যায়ের পর আর কোন অধ্যায়টা আছে পরীক্ষা? তাসমিনা বলো। স্যার আপনি তো ষষ্ঠ অধ্যায় পড়ানো শুরু করছিলেন। ঠিক আছে স্যার, তোমাদের স্কুলের স্টাফে স্যার সব ভুলে যাইতেছি। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় কতটুকু পড়াইছে স্যারকে বলবা। স্যার ষষ্ঠ অধ্যায় 131 পৃষ্ঠা পর্যন্ত পড়াইছিলেন। ষষ্ঠ অধ্যায় কি পরীক্ষাতে আছে? স্যার এই পরীক্ষাতে নাই, বার্ষিক পরীক্ষাতে আছে। আচ্ছা, এই পরীক্ষা চিন্তা করলে তো না, আমরা বার্ষিক পরীক্ষা সিলেবাস শেষ করে আবার ওই অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস বাকি রয়েছে ওইটা শেষ করা লাগবে। আচ্ছা, আচ্ছা, এটা তো প্রশোধনের অধ্যায় না তোমাদের? পানি শোষণ মনে হয় পড়াইছিলাম না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা পানি শোষণ দেওয়া পড়ছো। এবার উদ্ভিদের পরিবহন। উদ্ভিদের পরিবহনটা কি? আমরা উদ্ভিদের পরিবহন বলতে এখানে পানি শোষণ আর খনিজ কিনা কয় পাতায় তৈরি যে খাদ্য ওইগুলা শোষণ বুঝি। স্যারে বুঝাই বলি কাহিনী দেখি। স্যার এটা পড়ানো হয়েছিল। তাহলে দেখো এটা পড়বা। তাহলে এবার উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা। আমাদের রক্ত যে রক্ত যেরকম স্তূপ করে মারা যায়, রক্ত শরীরে যে কোনো ধমনী বা শিরার মধ্যে যদি জমাট পেতে যায় তাহলে তো স্ট্রোক বলে। মানুষ যেভাবে মারা যায় রক্ত প্রবাহিত না হলে, আর আমাদের রক্তের মাধ্যমে কিন্তু খাদ্য এবং বজ্র পদার্থ নিষ্কাশন তোমরা জানো। ঠিক উদ্ভিদের পরিবহন পথ হচ্ছে দুইটা, আমাদের পথ ধমনী এবং শিরার মধ্যে দুইটা পথ আছে, ফ্লোয়েম এবং জাইলেম। জাইলেমের সাহায্যে পানি উপরের দিকে উঠে পাতায় যায়, আর পাতায় তৈরি খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। তো এবার দেখো যে কোনো একটা বন্ধ হয়ে গেলে গাছ মারা যায়, পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে তো শালক সংশ্লেষণ হইতো না, মারা যাবে। আবার শালক সংশ্লেষণ না হলে অর্থাৎ ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন না হলে খাদ্য পুরা দেহে যাইতো না, তখন কি হয়ে যাবে, পুরা গাছটাই মারা যাবে। এই জন্য পরিবহনের প্রয়োজনটা বেশি। হ্যাঁ, কোষ রসের আরোহণ এটা পড়ে ফেলবা তোমরা। এখানে একটা উদাহরণ দিছে কোষ রসে কি রকম আরোহণ হয়, এটা দিকে দেখবা। শালক এটাও পড়বা, ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন এটি পড়ে ফেলবা তোমরা। দেখো প্রশোধন আগে ছিল, ক্লাস 8 এ ছিল, এখানে আরেকটু বিস্তারিত সুন্দর করে চিত্র দিচ্ছে। তোমরা আগে জানতে না পত্ররন্ধ্র কি, এটা জানতে না, এই পত্ররন্ধ্রের চিত্রটা এখানে দিয়ে দিচ্ছে। তাহলে এটা পড়বা। তাহলে পড়া শুধু এখানে এসে প্রশোধন পর্যন্ত তোমাদের পড়া। সাধারণ গণিতে কি পড়াইছিলাম?
সাধারণ গণিতে অধ্যায়। হ্যাঁ আমরা সাধারণ গণিতে তো অষ্টম অধ্যায় পড়াইছি, আর সাধারণ গণিতে যে ষষ্ঠ অধ্যায়ের অবজেক্টিভে পড়াইছি, তোমরা এগুলা ভালো করে ফোরের পরীক্ষার জন্য স্যার এখন অষ্টম অধ্যায়ের অবজেক্টিভ পড়াবো সাধারণ গণিত। স্যার অষ্টম অধ্যায় শেষ হয় নাই তো। অষ্টম অধ্যায় শোন, এ বি হইছে 8 সেন্টিমিটার, ওডি 3 সেন্টিমিটার, তাহলে ও এ কত? দেখো চিন্তা করো কি বাইর করতে পারবা? স্যার 8.544। এবার স্যারে বুঝাই। এবি হইছে যা, কেন্দ্র থেকে যার প্রকৃত লম্ব হইছে ওডি, এটার মান 3 দেওয়া আছে। তারপরে পুরাটা যদি 8 সেন্টিমিটার হয়, এই স্যার 5 হবে অ্যানসার। এবিটাকে স্যার অ্যানসার স্যার 5 5। হবে। এটা হইছে 4, এরই হইছে কত? 4। এইটা 3, এটা 4 হলে এটা না সমকোণী ত্রিভুজ, তাহলে ওই ত্রিভুজের যে 5 পিথাগোরাস উপপাদ্য অনুসারে 4 4 16 যোগ 3 3 9 সমান সমান 16 আর 9 যোগ করলে কত হবে? 25 সমান সমান হচ্ছে 5। এইটা এবার যদি বলে যে বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল হইছে পাই আর স্কয়ার, মান বসা দিবা, বৃত্তের ক্ষেত্রফল এটা। তারপর হচ্ছে বৃত্তের পরিধি হইছে 2 পাই আর, এখানে মান বসাই দিবা। এরপরে দেখো একটি বিন্দু এ যার দূরত্ব কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার, এ বিন্দুর অবস্থান কোথায়? দেখো একটি বিন্দু এ যার দূরত্ব কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার, বিন্দুটির অবস্থান কোথায়? হ্যাঁ, বিন্দুটির অবস্থান কই হবে বলো, কে বলতে পারো? বৃত্তের অভ্যন্তরে। হ্যাঁ দেখো, ব্যাসার্ধ থেকে যদি ছোট হয় তাহলে অবস্থান হবে বৃত্তের অভ্যন্তরে, মানে বৃত্তের ভিতরে অবস্থান করবে। যদি বলে যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার, তাহলে অবস্থান কোথায়? পরিধিতে। হ্যাঁ, বৃত্তের উপরে বা পরিধিতে, বৃত্তের উপরে বা পরিধিতে। যদি বলে যে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে কোথায়? বৃত্তের বাহিরে। হ্যাঁ, বৃত্তের বাহিরে। এরপরে দেখো, আচ্ছা স্যার তো বৃত্তটা মুছে ফেলছি, একটি যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে তার দূরত্ব কত? কেন্দ্র থেকে দূরত্ব কত হবে? কে বলতে পারো তাড়াতাড়ি?
হ্যাঁ, একজনে বলতে পারতেছো না? একটু আগে ব্যাসার্ধ আর সমান ছিল 5 সেন্টিমিটার, ব্যাস ডি ইকুয়াল হবে কত 10 সেন্টিমিটার। তাহলে দেখো যে যায় দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সেটা হচ্ছে ব্যাস, যে যায় দৈর্ঘ্য 10 সেন্টিমিটার নিয়ম অনুসারে সেটা হইছে ব্যাস। ওই জায়গা বৃত্তের কেন্দ্রে দিয়ে যায়, তাহলে কেন্দ্র থেকে ওই জায়গার দূরত্ব হইছে কি 0। হ্যাঁ, গেছে এটা। তাহলে প্রথম অংশ থেকে এটা করব, এরপর আরো আছে। যদি বলে যে এবি ও সিডি দুইটি সমানজা পরস্পরকে সেট করলে কেন্দ্র থেকে ছেদবিন্দুর দূরত্ব মানে কেন্দ্র থেকে ছেদবিন্দুর দূরত্ব কত? এটার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার আর ব্যাসার্ধ। দেখো এটা কি বলতে পারো, এবি ও সিডি দুটি সমান চাপ পরস্পর সেট করলে কেন্দ্র থেকে ছেদবিন্দুর দূরত্ব কত হবে? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। শূন্য। হ্যাঁ, কারণ আমাদের একটা প্রশ্ন আছে, দুটি সমান চাপ পরস্পরকে সেট করলে ছেদবিন্দুর অবস্থান বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। আচ্ছা, এবি সমান সমান সিডি হলে কেন্দ্র থেকে এবি এর দূরত্ব কত? একে কে বলতে পারো? এই হচ্ছে চিত্র অবস্থায় এবি সমান সিডি হলে কেন্দ্র থেকে এবি এর দূরত্ব স্যার 4 কত? 4 4। এবার দেখো কিভাবে, এটা হচ্ছে 6 তো, তাহলে এটা 3, এটা 5, তাহলে এটা কত হইব? এটা বের করার নিয়ম হইছে প্রতিভুজ, তো প্রতিভুজ স্কয়ার মানে 25 মাইনাস এটা হচ্ছে ভূমি স্কয়ার এ 9। প্রতিভুজ আর ভূমি, দেখো ভূমি আর লম্ব বের করতে গেলে আমাদেরকে কি করতে হইব? আমরা এইভাবে বের করতে হইব। প্রতিভুজ স্কয়ার থেকে যদি লম্ব বের করতেছিলাম তখন ভূমি স্কয়ার বের করছি। ভূমি বের করতে গেলে কি করতে হইব? প্রতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বিয়োগ করতে হইব। আর প্রতিভুজ বের করতে গেলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো 25 থেকে 9 গেলে হইছে কত? 16 সমান সমান হবে কত? 4। এবার দেখো, এবার এবি আর সিডি যেহেতু সমান, কেন্দ্র থেকে সকল সমান যার দূরত্ব সমান হয়, এই জন্য কেন্দ্র থেকে সিডি যার দূরত্ব যত হবে এবি যার দূরত্ব তত হবে। আচ্ছা, তোমাদের আজকে একটু ডিস্টার্ব হয়ে গেছে ওই যে তোমাদের ইয়ারগুলোর কারণে। এখন তোমরা এক কাজ করো,
আগামীকালকে যে পড়াগুলা মানে পরবর্তী 5 এর পড়া হচ্ছে ফিজিক্স, ওই জায়গাটা খুব ভালো করে পড়বা। ঘনত্বগুলা মুখস্থ আমি জিজ্ঞেস করব। ঘনত্বগুলারে তোমরা 1000 দ্বারা গুণ করে কেজি পার মিটার কিউবে নিয়ে মুখস্থ করবা। তোমাদের বইয়ে দেওয়া আছে গ্রাম পার সিসিতে। আর কেজি পার মিটার কিউবে নিতে গেলে তোমরা এটারে 1000 দিয়ে গুণ করে মুখস্থ করবা, তাহলে ওইটা শেষ করবা। বায়োলজি মুখস্থ করবা আর ইয়া অধ্যায় 8.1 এবং 8.2 এই দুইটা অধ্যায় অবজেক্টিভ পড়ে শেষ করবা। আল্লাহ হাফেজ।